সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন যে কয়েকদিন আগেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে উচ্চ প্রাথমিকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর একটা পূর্ণাঙ্গ অর্ডার দেওয়া হলো এবং এই অর্ডার নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ চলছে এবং সেই অর্ডারকে কেন্দ্র করে বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করতে চলছে এবং তারা কেন এসএলপি দায়ের করতে চলছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব। তার আগে সবথেকে ভাইটাল পয়েন্টগুলো নিয়ে সামান্যতম আলোচনা করার চেষ্টা করছি। তো চলুন আমরা প্রথমেই অর্ডার কপিটা দেখে নেই, মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছেন। তো অবশ্যই আমরা প্রথমেই যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 6 নম্বর পয়েন্ট, তারপর আমরা আলোচনা করব 7 নম্বর, তারপর 9, 21, 35 এবং 39। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই পয়েন্টগুলোতে কি কি বলা রয়েছে অবশ্যই সেই বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন he contends that reserved category candidates on the basis of merit have been included and considered as general category candidates at the time to preparation of the IL category wise and subject wise in the violation of Rule 12(4) of the 2016 rules. Such inclusion of reserved category candidates in the general category violates category wise preparation of IL on the merit of candidates belonging to the general category. Here merit of each candidate relates to his her own category. The word category is defined in Rule 2 of J of the Rules of 2016. তো এখানে যে বিষয়টা বলা রয়েছে মূলত হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, ক্যাটাগরি ওয়াইজ ডাকা হয়নি, সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে এবং এখানে রেশিওটাও কিন্তু বলা রয়েছে। তারপর আমরা এবারে আসব 7 নাম্বার যে পয়েন্টটা রয়েছে, 7 নাম্বার পয়েন্টে কি বলা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং আওয়ার অ্যাটেনশন টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট মিস্টার সান্যাল সাবমিটস দ্যাট ইন ক্লোজ 8 অফ the said notification dated 23rd September 2016 it had been categorically stated that final vacancies may increase due to creation of new vacancies. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা পড়তেছি। The final vacancy list was published by the commission in derogation to the provisions of Rules 8 and 9 of the 2016 rules. No report was obtained from the Commissioner of School Education as regards the number of vacancies available subject wise, medium wise, gender wise, category wise prior to publication of the final list. তো এই যে আমরা পয়েন্টটা পড়লাম এর মধ্যে যতটুকু বুঝতে পারছি যে এখানে মোটামুটি বলা রয়েছে সিট আপডেটের কথাটা, সিট আপডেটের যে কথাটা এখানে বলা রয়েছে 8 3B রুলস এবং 9 নাম্বার রুলস রয়েছে, সেই 9 নাম্বার রুলস কিন্তু ভায়োলেট করেনি কমিশন, স্বপক্ষেই কিন্তু এখানে বলা রয়েছে, যার কারণে 2019 সালের যে ভ্যাকেন্সি ছিল 1660টি ভ্যাকেন্সি কিন্তু এখানে যুক্ত করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখানে বলা রয়েছে। যেহেতু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, সেই 5108 ভ্যাকেন্সির কথাটাও কিন্তু এই পয়েন্টে বলা রয়েছে এবং কোর্ট কিন্তু এখানে বলেছে যে উচিত ছিল 5108টি ভ্যাকেন্সি যোগ করা, এইভাবে কিন্তু এই জায়গাটায় বলা রয়েছে। আপনারা যদি এই বিষয়টাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাজ রিগার্ডস অ্যালটমেন্ট অফ ফার্দার 5108 ভ্যাকেন্সিস অফ টিচিং পোস্ট ইন 17 3 new set up upper primary schools in passing
graduate category. The said vacancies ought to have been included in the final vacancy list. এই কথাটার অর্থ হচ্ছে যে উচিত ছিল এই নিউ সেট আপ স্কুলের ভ্যাকেন্সিটা যোগ করার। আপনারা যদি এর বাংলাটা ভালোভাবে পড়ে নেন তাহলে বুঝতে পাবেন। তো এবারে আমরা চলে যাব 9 নাম্বার যে পয়েন্টটা রয়েছে। 9 নাম্বার পয়েন্টে কি বলেছে? He contends that non-preparation of the final vacancy list as per rules also goes to the root of the matter for the simple reason that a candidate who has not received interview call for lack of vacancy could have got a berth in the merit list on the basis of total marks in case of preparation of actual vacancy list as per rules, academic plus interview. For example, in pure science, general male female category, academic training and TET score of Rajiv Brahma, who did not get a call for interview, is 70 এখানে যেটা বলা রয়েছে রাজীব ব্রহ্মার প্রসঙ্গটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই 9 নাম্বার পয়েন্টে। তো এই বিষয়টা কি আপনাদের বলে দিচ্ছি যে রাজীব ব্রহ্মা পিওর সায়েন্সের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং তাকে কেন ইন্টারভিউতে ডাকা হয়নি? কারণ হচ্ছে তার যে টোটাল স্কোর রয়েছে, টোটাল স্কোর হচ্ছে 73.88 আউট অফ 90, অর্থাৎ 90-এর মধ্যে তিনি পেয়েছেন 73.88। আর অপর পাশে যিনি সর্বশেষ ইন্টারভিউতে কল পেয়েছেন এখানে বলা রয়েছে যে whereas one of the lowest scoring candidates namely অনির্বাণ চন্দ্র রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে who was in the interview list and got a call for interview obtained 75.86 out of 90। এখানে অনির্বাণ চন্দ্র নামে যিনি লোয়েস্ট ডাক পেয়েছেন লোয়েস্ট স্কোরে, তার স্কোরটা ছিল রাজীব ব্রহ্মার থেকে বেশি 75.86 স্কোর পেয়েছে আউট অফ 90-তে। সে কারণেই কিন্তু তাকে ডাকা হয়েছে আর রাজীব ব্রহ্মাকে কিন্তু ডাকা হয়নি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই অনির্বাণ চন্দ্র কত নাম্বার সিরিয়ালে রয়েছে এমপ্যানেলটের সেটাও কিন্তু এখানে বলা রয়েছে 1408 নাম্বার সিরিয়ালে রয়েছে। তো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেইড টু ক্যান্ডিডেটস ইজ 1.98, অর্থাৎ এই রাজীব ব্রহ্মা এবং সেই সঙ্গে অনির্বাণ চন্দ্র তাদের যে নম্বরের অর্থাৎ স্কোরের পার্থক্য সেটা হচ্ছে 1.98 মার্কস। তো সে কারণেই রাজীব ব্রহ্মা কিন্তু ডাক পায়নি ইন্টারভিউয়ে। তো এবারে আমরা 21 নাম্বার পয়েন্টে চলে যাব, কেননা 21 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে 47 পৃষ্ঠায় যে যতগুলো পয়েন্ট রয়েছে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, সে কারণেই কিন্তু আমি আপনাদের খুব কম সময়ে তার সারাংশটা বলার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21 নাম্বার পয়েন্ট, হি কন্ডেন্স দ্যাট দ্য আর্গুমেন্ট অ্যাডভান্সড অন বিহাফ অফ দ্য অ্যাপিলেন্টস টু দ্য ইফেক্ট দ্যাট the vacancies for the upper primary teachers were not notified in terms of Rule 9 of 3 read with Rule 8.3v of the 2016 rules need to be discounted since reporting of vacancies under the said rules was in respect of vacancies that are reasonably contemplated to be covered by the selection process but could not be quantified with certainty at the time of such reporting. As a composite reading of the 2016 rules does not complete that such reporting ought to have also included the future vacancies.
তো এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টে যে বিষয়টা বলা রয়েছে যে এখানে 83B রুলসে কি বলা ছিল, ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্য পদ সংযোজন করতে হবে। আর সেই শূন্য পদ কিন্তু সংযোজিত হয়েছে 2019 সালে। আপনাদের একটু আগে বলেছিলাম 1660টি ভ্যাকেন্সি যুক্ত হয়েছে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আপনারা ভালো করে সেটা পর্যালোচনা করতে পারেন। আর যে 1703টি নিউ সেট আপ স্কুল রয়েছে তার জন্য যে ভ্যাকেন্সি সেটা যুক্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেছে। আর এখানে যেটা বলা রয়েছে যে এর পরবর্তী যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো নিউ ভ্যাকেন্সির জন্য, অর্থাৎ নতুন করে যদি পরীক্ষা হয় বা নতুন করে আবার নোটিশ দিয়ে ইন্টারভিউ নেওয়া হয় তাদের জন্য কিন্তু এই নিউ ভ্যাকেন্সি পড়ে থাকবে, এখানে তেমনটাই বলা রয়েছে। এবারে আমরা আসবো 35 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই 35 নাম্বার পয়েন্টটা আমরা পড়ব। এখানে দেখতে পাচ্ছেন যে ইন কোর্স অফ হিয়ারিং অফ দ্য প্রেজেন্ট appeals the commission affirmed 4 supplementary affidavit on 12th September 2022, 27th March 2023, 28 April 2023 and 29th August 2023 respectively. In the said supplementary affidavits, it has been disclosed that the final vacancies as on 11th November 2019 were 14,339 excluding 10% vacancies reserved for para teachers. এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ইতিমধ্যে কমিশন 4টি এফিডেভিট দাখিল করেছে, সেই তারিখগুলো দেওয়া আছে এবং এখানে 14,339 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদটা বলা রয়েছে উইথাউট 10% প্যারা টিচার, অর্থাৎ 10% ভ্যাকেন্সি বাদে কিন্তু এই 14,339টি শূন্য পদের কথা এখানে বলা রয়েছে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন টোটাল 2,28,660 ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড, প্রায় 2,28,660 জন ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষায় অর্থাৎ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য তারা অ্যাপ্লাই করেছিল। তো এই বিষয়টা কিন্তু এখানে সম্পূর্ণরূপে বলা রয়েছে এবং এখানে কতজনকে কিভাবে ডাকা হয়েছে সেই বিষয়টাও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যোগ বিয়োগ করে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো সেই হিসেবটা এখানে দেখানোর চেষ্টা করছি, একটা চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে। টোটাল সাইজ অফ মেরিট লিস্ট এখানে দেওয়া রয়েছে অ্যাজ পার প্রিভিয়াস এফিডেভিট। পূর্বের এফিডেভিট অনুযায়ী এখানে 12,589টি শূন্যপদের কথা বলা রয়েছে। তারপর ডিক্লেয়ার ডিসকোয়ালিফাইড অন অ্যাকাউন্ট অফ ডিফেস্ট ওএমআর উইথ মার্কস মিসম্যাচ ইন আওয়ার আর্লিয়ার এফিডেভিট। আগের এফিডেভিট অনুযায়ী যে ডিসকোয়ালিফাইড কতজন হয়েছিলেন? 902 জন। কী কারণে? ওএমআর নষ্ট হয়েছে বা ডিফেস্ট হয়েছে, তারপর হচ্ছে মার্কসের মিসম্যাচ হয়েছে। এ ধরনের ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 902 জন। তারপর ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ডিফেস্ট ওএমআর, তারপর মার্কস মিসম্যাচ এবং এখানে যেটা দেখা যাচ্ছে রিঅ্যাভালুয়েশনের, অর্থাৎ এই রিঅ্যাভালুয়েশন, তারপর ওএমআর নষ্ট বা গণ্ডগোল, তারপর মার্কস মিসম্যাচ, এই সমস্ত ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 81 জন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিক্লেয়ার্ড ডিসকোয়ালিফাইড আফটার রিচেকিং একাডেমিক স্কোর অ্যান্ড আদার, এখানে যেটা বলছে যে ক্রেডেনশিয়ালস, এখানে 71 জন ক্যান্ডিডেটের কথা বলা রয়েছে। তাহলে এই হিসেবটা কিভাবে হলো? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 902 জন, তার থেকে আপনারা 81 বিয়োগ করুন,
তাহলে আপনারা পাবেন 821 জন। আবারও বলছি 902 জন, তার থেকে আপনারা 81 বিয়োগ করুন, তাহলে পাবেন 821। এবার সেই 821 থেকে এবার 71 বিয়োগ করুন, যেটা রিচেকিংয়ের পর বাদ গিয়েছিল। তো এই 71 বাদ দিলে হবে 750। সেই 750টা কিন্তু এই কলামে দেওয়া রয়েছে। বলা হয়েছে নিট এডিশনাল inclusion in the zone of consideration for being merit listed over and above the 12,589 already mentioned in our earlier affidavit অনুযায়ী 12,589 কথা বলা রয়েছে। এখানে সেই হিসেবটা দেওয়া রয়েছে যে এই যে 750টা কিভাবে এলো। আবারও বলে দিচ্ছি, 902 থেকে 81 বিয়োগ করুন, তাহলে পাবেন 821। সেই 821 থেকে আবার 71 বিয়োগ করুন, তাহলে পাবেন 750। সেই 750টা কিন্তু এখানে বলা রয়েছে। সে কারণেই কিন্তু এই 750টা যোগ হবে এই 12,589 এর সঙ্গে। এই 12,589 এর সঙ্গে 750 যোগ হলে টোটাল যে এখানে মেরিট লিস্টে রয়েছে, মেরিট লিস্টের ক্যান্ডিডেট রয়েছে 13,339 জন। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর এখানে আরও যোগ বিয়োগ করে অনেক বিষয় বলা রয়েছে, যে 1463 জনের কথাটা আপনারা হয়তো জানেন যে এই 1463 জন যে প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, সেই প্রার্থীদের নতুন করে কিন্তু ডাকতে হবে। কেন নতুন করে? কাউন্সিলিংরত প্রার্থীদের সঙ্গে নতুন কাউন্সিলিংয়ের জন্য লিস্ট পাবলিশ করবে। কারণটা হচ্ছে কমিশনের কোনো এখতিয়ার ছিল না, তারা রিচেক করবে। সে কারণেই হয়তো মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই ধরনের কথাটা বলা হয়েছে। এবার সেই বিষয়টা কি, যে 713 জন কিভাবে আসলো, তারপর এখানে 1463 জন কিভাবে আসলো। তো এখানে দেখুন যে 81, তারপর 71 এবং 559, তারপর 2 জন ক্যান্ডিডেট। এই বিষয়টা কিন্তু উপরের কলামে খুব সুন্দরভাবে বলা রয়েছে। তো আপনারা একটু পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এই ক্যান্ডিডেটগুলো হচ্ছে এই 1463-র মধ্যে অবস্থিত। এই 713 জন হচ্ছে 1463-র মধ্যে অবস্থিত। তো সেই কথাটা কিন্তু বলা হয়েছে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে যত পড়বেন ততই কিন্তু আপনারা এর রহস্য উন্মোচন করতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বলে রাখছি, 39 নাম্বার পয়েন্টে যেটা বলা রয়েছে, 39 নাম্বার পয়েন্টে বলা রয়েছে আপন সাস রিএভালুয়েশন ইনিশিয়ালি 1463 জন যে প্রার্থী রয়েছে তাদেরকে we are excluded upon further revision and perusal of records of 902। অর্থাৎ এই যে বিষয়টা একটু আগে বললাম, সেই কথাটাই কিন্তু 39 নাম্বার পয়েন্টে রিপিট করে বলা হয়েছে, যে 14,339 জন ক্যান্ডিডেট কিভাবে হলো সেই বিষয়টা বলেছে, এবং 1452 জন ক্যান্ডিডেট কিভাবে হলো সেই হিসেবটা কিন্তু এখানেও বলা রয়েছে। মোট কথা এই হিসেবগুলো যদি বলতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। সে কারণেই বলছি যে এই অর্ডার কপি সম্পর্কে ইতিমধ্যেই নানান ধরনের চুলচেরা বিশ্লেষণ করছেন। তো এই বিশ্লেষণের পর যারা ইতিমধ্যে নট ইন দ্য লিস্টেড রয়েছেন, যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ে ডাক পাননি, সেই সমস্ত প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। যে প্রশ্নটা হচ্ছে, মহামান্য কলকাতা হাইকোর্টে যে রুলসটা সাবমিট করা হয়েছিল অ্যাডভোকেট মারফত দ্বারা 8(3)B রুলস, সেই 8(3)B রুলসকে মান্যতা দেওয়া হয়নি। শুধুমাত্র দায় সারা হিসাবে একটি বাক্য প্রয়োগ করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এমনটাই কিন্তু তারা মনে করছেন যে 5,108টি শূন্য পদ যুক্ত করা উচিত ছিল কমিশনের, এই জাতীয় যে একটা কথা বলেছিল অর্ডার কপিতে। সেজন্যই কিন্তু এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সম্ভবত
আগামী 2-1 দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে চলছে বেশ কিছু চাকুরি প্রার্থী। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি এই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্টে চলে যায়, দেশের সর্বোচ্চ আদালতে আপার প্রাইমারি সংক্রান্ত মামলাটি চলে যায়, তাহলে আরও দীর্ঘায়িত হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মধ্যে। ইতিমধ্যে আপনারা জানেন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে নতুন করে আবার একটা প্যানেল তৈরি করে 1463-র সঙ্গে কাউন্সিলিং করতে পারবে, সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে যদি এই বিষয়টা গড়িয়ে যায়, তাহলে কিন্তু স্টে পড়ার সম্ভাবনা হয়তোবা থাকতে পারে। সে কারণেই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আদতে কিভাবে সম্ভব হবে সেটা কিন্তু বড় প্রশ্নের মধ্যেই রয়েছে। ইতিমধ্যে অনেক প্রার্থী তারা কিন্তু কাউন্সিলিং পর্ব সম্পন্ন করে বসে আছেন। তারা অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে সত্যি কথা দীর্ঘদিন অতিবাহিত হচ্ছেন। বুকে অনেক বড় আশা তারা স্কুল চয়েস করেছেন। অপর পাশে বেশ কিছু চাকুরি প্রার্থী তারাও কিন্তু অনেক আশা নিয়ে 8-3B রুলসকে মান্যতা দেওয়ার খাতিরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তারাও কিন্তু চাচ্ছেন যে রুলসকে মান্যতা দিয়ে হিউজ পরিমাণে শূন্যপদ সংযোজন করে যাতে তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা ঘোচাতে পারে। কিন্তু সেই অর্ডার কপিতে কোনো ধরনের সিট আপডেটের কথা কিন্তু উল্লেখ নেই বললেই চলে। সে কারণেই অনেক প্রার্থী তারা হীনমন্য হয়ে আছেন। তো অবশ্যই এই বিষয় নিয়ে আমরা এর পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।